আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান আন্তর্জাতিক পর্বের আজকের লেকচারে। আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং খুবই ভিন্ন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিন্ন বলার কারণটি কি সেটি আপনারা কিছুক্ষণ পরে টপিক দেখলেই বুঝতে পারবেন। তার আগে বলে নিই, আজকে আপনাদের সাথে লেকচার প্রদানের ক্ষেত্রে আমি রয়েছে আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়ালেখা শেষ করেছি এবছরই। তো আমরা বেশিক্ষণ সময় নিব না, আমরা খুব দ্রুত দেখে ফেলবো আমাদের আজকের সেই ভিন্ন ঘরানার টপিকগুলোকে, যে বিষয়বস্তুগুলো নিয়ে আজকের অ্যাডমিশন প্রোগ্রামে আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে সৌরজগৎ ও বিজ্ঞান, আবিষ্কার ও আবিষ্কারক, সংখ্যা তথ্যে আন্তর্জাতিক এবং পূর্ণরূপ ভিত্তিক আলোচনা। অর্থাৎ আমরা আজকে সৌরজগৎ অর্থাৎ আমাদের বিজ্ঞানের যে বিস্ময়কর কিছু অবস্থান রয়েছে, যেগুলো কিনা সাধারণ জ্ঞানের মৌলিক বিষয়াবলীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। একই সাথে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকদের তথ্য নিয়ে আলোচনা করব। একই সাথে আমরা মোর ইম্পর্টেন্টলি আন্তর্জাতিক বিভিন্ন তথ্যাবলী, যেহেতু এটা আমাদের শেষের দিকের লেকচার, বিভিন্ন তথ্যাবলীকে আমরা কিভাবে খুব সহজে সংখ্যা তথ্যের মাধ্যমে, সেটি হতে পারে সালভিত্তিক, সেটি হতে পারে পিওর সংখ্যা ভিত্তিক, কিভাবে আমরা সেটিকে প্রকাশ করতে পারি সেটি আমরা দেখবো। এবং আমরা লাস্টলি অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপ, যেটি শব্দ সংক্ষেপ, এইটি আমরা একটু জানবো। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের লেকচারের ওভারভিউ। আমরা আর কালক্ষেপণ না করে শুরু করছি আমাদের আজকের লেকচারের প্রারম্ভিক অংশ। আমরা আমাদের প্রাথমিক পর্বে যেটি দেখছি সৌরজগৎ ও বিজ্ঞান, আমরা এখানে অনেকগুলো তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি। আমরা সেই তথ্য প্রবাহ নিয়ে একটু আলোচনা করব, তার পরবর্তীতে আমরা আমাদের যে বিস্তারিত আলোচনা, সেই বিস্তারিত আলোচনা যাব। আমরা এখন আলোচনা করব সৌরজগতের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার নিয়ে। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ভূগোলককে 360 ডিগ্রিতে ভাগ করা হয় এবং এটি করে অ্যাসিরিয়রা। মূলত অনেকগুলো কনসেপ্ট রয়েছে যেগুলো আমাদের প্রাচীন সভ্যতার সাথে সংযুক্ত, যেমন অ্যাসিরিয়রা এই কাজটি করেছে, কিংবা মিশরীয়রা তারা 365 দিনকে বিভক্ত করেছে, যে 365 দিন একটি বছর হবে, কিংবা অতীতে আমরা অনেকগুলো সভ্যতার মধ্যে দেখেছি যে একটি সপ্তাহ সমান 7 দিন। এই ধরনের কনসেপ্টগুলোকে ডেভেলপ করেছে প্রাচীন সভ্যতা থেকেই। সো এটি খুবই গুরুত্বপূর্ণ, যার ফলশ্রুতিতে বা যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ভূগোলককে 360 ডিগ্রিতে ভাগ করা হয় এবং এটি আসলে অ্যাসিরিয়রা তারা ভাগ করে। এবং আমরা সবাই জানি অ্যাসিরীয়, সুমেরীয় এইসব সভ্যতাগুলো কিন্তু মেসোপটেমীয় সভ্যতারই অন্তর্গত। দেখতে পাচ্ছি জ্যোতির্বিজ্ঞানের জনক, যেটিকে অ্যাস্ট্রোলজি বলা হয়, জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় হিপ্পারকাসকে। তিনি মূলত জ্যোতির্বিজ্ঞানের জনক। আরো একজন জ্যোতির্বিদ রয়েছেন বিখ্যাত, যার নাম হচ্ছে টলেমি। মূলত আমরা দেখেছি যে কিভাবে সূর্য, চন্দ্র, তারকা এই সাপেক্ষে বা এর বিভিন্ন ধরনের গণনা সাপেক্ষে যখন এটি লাইফকে মেনটেন করা, এই কনসেপ্টগুলোই মূলত অ্যাস্ট্রোলজিতে আমরা দেখেছি। তো এই অ্যাস্ট্রোলজির জনক যাকে বলা হয় তিনি হচ্ছেন হিপ্পারকাস। আমরা এর পাশাপাশি আরেকজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম বলতে পারি, তিনি হচ্ছেন টলেমি। তিনি একজন বিখ্যাত জ্যোতির্বিদ, যিনি কিনা আমাদের এই বিভিন্ন মহাকাশ বা বিভিন্ন তত্ত্বভিত্তিক অবস্থান থেকে আমাদের সৌরজগৎ কেন্দ্রিক অবস্থানে বিভিন্ন তত্ত্ব তিনি বিভিন্ন সময় প্রদান করেছেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই ধরনের বিজ্ঞান ভিত্তিক বা আমাদের সময়, কাল, স্থান কিংবা সৌরজগতের যে বিভিন্ন গ্রহ উপগ্রহ, এ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ ছিল ব্রিফ হিস্টোরি অফ টাইম। আমরা তৃতীয় তথ্য প্রবাহে দেখতে পাচ্ছি এই ব্রিফ হিস্টোরি অফ টাইম লিখেছেন স্টিফেন হকিং। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং তিনি একজন খুব বড় মাপের একজন বিজ্ঞানবিদ। স্টিফেন হকিং সম্পর্কে আমরা সবাই জেনেছি, যিনি কিনা একই সাথে বিগ ব্যাং থিওরির একজন ভালো এক্সপ্ল্যানেটর বা বিশ্লেষক। এবং আমরা দেখতে পাচ্ছি বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা, যিনি, তার নামটা আমরা দেখতে পাচ্ছি, তিনি একজন বিখ্যাত অ্যাস্ট্রোলজিস্ট বা জ্যোতির্বিজ্ঞানী। তার নাম হচ্ছে জি লেমেটার, বেলজিয়ামের অধিবাসী তিনি, এবং তিনি হচ্ছেন বিগ ব্যাং তত্ত্বের একজন প্রবক্তা। এবং আমরা এই মহাবিশ্ব নিয়ে আলোচনা করছি, যেহেতু আমরা প্রথমে জেনে নেব এই মহাবিশ্ব গঠিত হয়েছে অসংখ্য জ্যোতিষ্ক মণ্ডলী দিয়ে, অর্থাৎ অনেকগুলো জ্যোতিষ্ক মণ্ডলীর সমন্বয়ে কিন্তু আমরা এই মহাবিশ্বটাকে পেয়েছি। এবং সেই মহাবিশ্বের বিভিন্ন জ্যোতিষ্ককে আমরা বিভিন্ন নাম দিচ্ছি। কোনোটি আমরা গ্রহ হিসেবে সাব্যস্ত করেছি, কোনোটিকে উপগ্রহ হিসেবে সাব্যস্ত করেছি, কিংবা কোনো গ্রহের নির্দিষ্ট কোন উপগ্রহ রয়েছে সেগুলোকে আমরা ডিভাইড করেছি। এই রকমভাবেই আমরা বিভিন্ন জ্যোতিষ্ক মণ্ডলী দিয়ে এই মহাবিশ্বকে আমরা গঠন করেছি। এবং এই যে মহাবিশ্বে আমাদের অসংখ্য মিট করে আলো দেওয়া যে জ্যোতিষ্ক আমরা সবসময় দেখতে পারি, সেটি হচ্ছে নক্ষত্র বা যেটিকে আমরা তারকা বলে থাকি। এটিকে বলা হয় মহাবিশ্বে আলো দেওয়া জ্যোতিষ্ক। আমরা এটি বুঝতে পারি যে খুবই ক্ষুদ্র কিছু আলোর ক্ষণচ্ছটা আমরা দেখতে পারি, সেই ক্ষণচ্ছটাগুলো আসে নক্ষত্র থেকে বা তারকা থেকে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং একটু আমরা জেনে নেব হ্যালির ধূমকেতু, যে নামটি হ্যালির ধূমকেতু আমরা শুনে রাখি অনেক সময়, সেই হ্যালির ধূমকেতু যার নামানুসারে করা হয়েছে তিনি হচ্ছেন এডমন্ড হ্যালি।
আমরা এটি জেনে নেব যে হ্যালির ধূমকেতুটি আবার পরবর্তীতে দেখা যাবে 2062 সালে। এবং ছায়াপথ আসলে কাকে বলে? আমি কিন্তু প্রথমেই বলেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে অনেক সময় সংজ্ঞাভিত্তিক এমসিকিউ আসে। দ্যাট মিনস আপনাকে অনেক দৃষ্টিকোণ থেকে ধারণাগুলোকে ব্যাখ্যা সহকারে বুঝে ফেলতে হবে। প্রশ্ন যদি আসে ছায়াপথ কি, সংক্ষেপে বলতে গেলে গ্যালাক্সির ক্ষুদ্র অংশ, এটি হচ্ছে ছায়াপথ। এবং এই বিশ্লেষণগুলো বা এই লাইনের যে একটু ব্যাখ্যা সেগুলো কিন্তু আমাদের জেনে ফেলতে হবে। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি সূর্য কি। সূর্য হলো সৌরজগতের একটি নক্ষত্র। আমি আবারও বলছি, অনেকে সূর্যকে গ্রহ বা উপগ্রহ বলে ভুল করেন। সূর্য আসলে সৌরজগতের একটি নক্ষত্র এবং সূর্যের যে মৌলিক পদার্থ সেটি হচ্ছে বায়বীয় পদার্থ। এটি খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আসে সূর্যের মৌলিক পদার্থ কি, সেটি বায়বীয় পদার্থ। পদার্থের তিনটি ধরন রয়েছে, আমরা জানি, কঠিন, তরল এবং বায়বীয়। তার মধ্যে বায়বীয় পদার্থের ধরনটি আসলে সূর্যের মৌলিক পদার্থের মধ্যে অন্তর্গত। আর লাস্টে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে পৃথিবী হচ্ছে সূর্যের একটি গ্রহ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যেহেতু পৃথিবী নিয়ে আমরা একটু বলে ফেললাম যে পৃথিবী সূর্যের একটি গ্রহ, আমরা একটু পৃথিবী নিয়ে একটু ডিটেলস জানার চেষ্টা করি যে পৃথিবী যেহেতু আমরা থাকি, এখন আমরা অবস্থান করি, এই গ্রহটি আসলে কেমন। একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো, কারণ এই তথ্যগুলো এখানে উল্লেখ করেনি। পৃথিবী হচ্ছে, একে বলা হয় একটি অভিগত গোলক। অভিগত গোলক মানে হচ্ছে এটি উত্তর দক্ষিণে সামান্য চাপা এবং পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত। অর্থাৎ আমরা যেটিকে মানচিত্রের ক্ষেত্রে বলি কমলা লেবুর আকৃতি, অনেকটা সেরকমই। এবং এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এটি আহ্নিক গতির জন্য পৃথিবীর আকৃতিটা আসলে এরকম হয়েছে। মানে এই যে আমরা উত্তর দক্ষিণে সামান্য চাপা বলতেছি বা পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত বলছি, এর কারণটি হচ্ছে আহ্নিক গতি। এবং পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি পৃথিবী হচ্ছে সূর্যের একটি গ্রহ। এবং এর পরিমাপটি আমরা একটু জানি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আসলে কত। সেটি হচ্ছে 93 মিলিয়ন মাইল। আমি আবারও বলছি, একটু শুনে নেবেন, 93 মিলিয়ন মাইল বা 15 কোটি কিলোমিটার। এটি হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তার মানেটি হচ্ছে, যদি আমরা হিসাবটি করি, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.32 মিনিট। তার মানে হচ্ছে 8 মিনিট 19 সেকেন্ড এই সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। অর্থাৎ আমরা গতি সম্পর্কে একটু অবগত হয়ে গেলাম। আমি যদি পৃথিবী সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিই, যেহেতু পৃথিবী একটি সূর্যের গ্রহ হিসেবে খ্যাত, বর্ণনাটি এরকম হবে যে পৃথিবীর পরিধি হচ্ছে 40,075 কিলোমিটার বা 24,902 মাইল। এটি হচ্ছে পরিধি। এবং এর যদি ব্যাসার্ধ আমি আলোচনা করি, পৃথিবীর ব্যাসার্ধকে আমি কখনো একভাবে ব্যাখ্যা করতে পারবো না, এটি সম্ভব নয়। ব্যাসার্ধকে 3 ভাবে ব্যাখ্যা করতে হয়। একটা হচ্ছে গড় ব্যাসার্ধ, একটা হচ্ছে বিষুবীয় ব্যাসার্ধ, একটা হচ্ছে মেরু অঞ্চলীয় ব্যাসার্ধ। আমি যদি গড় ব্যাসার্ধ কল্পনা করি, তাহলে গড় ব্যাসার্ধটি হচ্ছে 6,371 কিলোমিটার বা 3,958 মাইল। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি বিষুবীয় ব্যাসার্ধ আলোচনা করি, তাহলে সেটি হবে 6,378 কিলোমিটার বা 3,963 মাইল। এবং আমি যদি মেরু অঞ্চলীয় ব্যাসার্ধ আলোচনা করি, তবে সেটি হবে 6,356 কিলোমিটার বা 3,950 মাইল। এই প্রত্যেকটি আসলে ব্যাসার্ধ হিসেবে খুবই কাছাকাছি পরিমাণের। এটা আমরা জেনে নিলাম। পৃথিবীর ভর হচ্ছে 5.97237 গুণ 10 পাওয়ার 24 কেজি। এটি হচ্ছে পৃথিবীর ভর। এবং পৃথিবীর যে আপেক্ষিক গুরুত্ব সেটি হচ্ছে 5.5। এবং পৃথিবীর যে বয়স, এই বয়সটাকে বলা হয় যে, সাধারণত পৃথিবীর বয়সটি নির্ণয় করা খুব টাফ। আনুমানিক বয়স বলা হয় 450 কোটি বছর। আমি আবারও বলছি, পৃথিবীর আনুমানিক বয়স যেটি ধরে নেওয়া হয় 450 কোটি বছর। এটি হচ্ছে পৃথিবী সংক্রান্ত আমরা একটু আলোচনা করে নিলাম, যেহেতু আমরা এই সংক্রান্ত আলোচনা আমরা পরে আবার কখন করবো আমরা জানি না, সে আমরা করে ফেললাম। এর পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী স্লাইডে মনোনিবেশ করি। আমরা এখানে আরো কিছু তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি। যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। এবং এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। এই যে আমরা বললাম সূর্যের বৃহত্তম গ্রহ বা সূর্যের ক্ষুদ্রতম গ্রহ, এবং আমরা এখানে নিচে আবার দেখতে পাচ্ছি সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। আবার নিচে দেখা যাচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র এবং নক্ষত্র হচ্ছে সূর্য। এই তথ্য প্রবাহগুলো খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে সৌরজগতে এই দুটি গ্রহের অর্থাৎ বুধ এবং শুক্র, এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই। এবং সাধারণত লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। এটি অনেকগুলো পরীক্ষার প্রশ্নে চলে এসেছে, আপনারা একটু জেনে নেবেন। মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ এবং গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং
অনেকগুলো তারকার কিন্তু আমরা নাম দেই, সেই তারকার নামের ক্ষেত্রে আকাশের যে সবচেয়ে কম উজ্জ্বলতা সম্পন্ন তারকা সেই তারকাটির নাম হচ্ছে আরজি। এটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা জেনে নিলাম। এবং শুক্র যে গ্রহটি না আমরা একটু আলোচনা করার চেষ্টা করছিলাম, শুক্র গ্রহ কিন্তু আয়তনে প্রায় পৃথিবীর সমান। এটি আমাদের জানা দরকার যে পৃথিবীর মতো, বা পৃথিবীর মতো বললে ভুল হবে, আসলে প্রশ্নটি এরকম হবে যে আয়তনে কোন গ্রহটি পৃথিবীর সমান, সেটি হচ্ছে শুক্র। আমরা দেখতে পাচ্ছি মহাকর্ষ তত্ত্ব, যেটি খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব, এবং এই মহাকর্ষ তত্ত্বের আবিষ্কারক স্যার আইজ্যাক নিউটন। আমরা মহাকর্ষ তত্ত্ব বা অভিকর্ষ তত্ত্ব সম্পর্কে আমরা কিন্তু আগেও জেনেছি। একইভাবে আমরা দেখতে পাচ্ছি আপেক্ষিক তত্ত্বের জনক বা থিওরি অফ রিলেটিভিটি যাকে বলা হয়, এই আপেক্ষিক তত্ত্বের জনক হচ্ছে আলবার্ট আইনস্টাইন। আপনারা যারা সাধারণ বিজ্ঞান পড়ে এসেছে তাদের পক্ষে এই তথ্যগুলো খুবই কমন, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পরিচিত মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর একমাত্র উপগ্রহ যেটি, সেটি হচ্ছে চাঁদ, অর্থাৎ চাঁদ ব্যতীত পৃথিবীর অন্য কোনো উপগ্রহ নেই। এবং আমরা যেই বড় দিন বা ছোট দিনকে আইডেন্টিফাই করি, এটি খুবই গুরুত্বপূর্ণ যে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হচ্ছে জুন মাসের 21 তারিখ বা 21শে জুন, এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হচ্ছে ডিসেম্বর মাসের 22 তারিখ তথা 22শে ডিসেম্বর। এটিও খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এই তথ্য প্রবাহ যেগুলো রয়েছে সেই তথ্য প্রবাহের একটি ধারণা নিয়ে নিলাম। আমরা এছাড়া একটু জেনে ফেলতে পারি যে আমরা শুক্র যে গ্রহের নামটি জানলাম, এই শুক্র গ্রহটি কিন্তু ভোরবেলা এটি পরিচিত হয় শুকতারা নামে। অনেক সময় আমরা একটি প্রজ্বলিত তারকা থেকে সেটিকে শুকতারা বলে অভিহিত করি। ভোরবেলা এই শুকতারাটি আসলে শুক্র গ্রহ নামে পরিচিত, বা শুক্র গ্রহটি শুকতারা নামে পরিচিত। আমরা তথ্য প্রবাহের পরবর্তীতে আমরা সৌরজগতের গ্রহগুলো সম্পর্কে একটু জানবো। এটি খুবই বিস্তারিত একটু আলোচনা, আমরা খুবই মনোযোগ দিয়ে শুনবো যে সৌরজগতের গ্রহসমূহ। আমরা প্রথম যে গ্রহটি দেখতে পাচ্ছি পৃথিবী, আমরা অলরেডি পৃথিবী সম্পর্কে কিন্তু একটা আয়তন ভিত্তিক, ব্যাসার্ধ ভিত্তিক, ভর ভিত্তিক একটি আলোচনা করে ফেলেছি। আমরা এবার একটু অন্যান্য আলোচনা দেখবো যে পৃথিবী গ্রহটি কেমন। পৃথিবী সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের জানা দরকার সেটি হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহের নাম হচ্ছে শুক্র, এবং একে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই যে পরিমাপটা আমি বললাম বা টাইম ডিউরেশনটা আমি বললাম, দয়া করে এটি মনে রাখবেন। আমি আবারও বলছি, পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরতে সময় লাগে পৃথিবীর, সেটি হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এবং পৃথিবী সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে পৃথিবীর যে নামকরণ, অর্থাৎ পৃথিবীকে বলা হয় আর্থ ইংলিশে, এই নামকরণটি খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে কারণ পৃথিবী ছাড়া সৌরজগতের অন্যান্য সকল গ্রহ এবং উপগ্রহের নাম গ্রিক অথবা রোমান দেবতার নাম হতে নেওয়া হয়েছে। অর্থাৎ এটি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। বাকি যে গ্রহসমূহ সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব, প্রত্যেকটি গ্রহ কোনো না কোনো দেবতা কিংবা উপদেবতা কিংবা কোনো দেবী তাদের নাম অনুসারে এটি গ্রহণ করা হয়েছে। এবং মোর ইম্পর্টেন্টলি আমাদের আরেকটি বিষয় জানা দরকার, সেটা হচ্ছে যে পৃথিবীর এই যে গ্রহের পরিচিতি, সেই পরিচিতিও কিন্তু আমরা একটু জেনে নিলাম যে এর অবস্থানটি আসলে কেমন। আমরা উপগ্রহের ক্ষেত্রে যদি একটু জানি যে পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, এটা আমরা একটু আগে জানতে পেরেছি। এবং পৃথিবীর চাঁদের ক্ষেত্রে একটু আমরা জেনে নেব যে পৃথিবী হতে চাঁদের দূরত্ব কত। চাঁদের দূরত্ব হচ্ছে গড়ে 2,38,437 মাইল। দয়া করে এটি নোট ডাউন করে নেবেন। আমি আবারও বলছি, 2,38,437 মাইল, বা এটিকে বলা হয় 3,81,500 কিলোমিটার। এই হচ্ছে পৃথিবী হতে চাঁদের দূরত্বের একটি গড় বা আমরা পরিমাপটি সম্পর্কে জানতে পারলাম। অর্থাৎ আলোর গতিতে যদি পৃথিবী চলে, যদি কোনো কারণে পৃথিবী থেকে এরকম আলোর গতিতে চলতে হয়, তাহলে পৃথিবী থেকে চাঁদে পৌঁছতে 1.3 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ আমরা এটি যে ব্যাসার্ধটি রয়েছে সেই ব্যাসার্ধ সাপেক্ষে পরিমাপ করে বললাম যে যদি কোনো কারণে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অনুযায়ী আমরা আলোর গতিতে যদি এটিকে পরিমাপ করতে পারি, তাহলে পৃথিবী থেকে চাঁদে পৌঁছতে 1.3 সেকেন্ড সময় লাগবে। এবং আয়তন এবং ব্যাস এই দুটি ক্ষেত্রে পৃথিবী চাঁদের চেয়ে প্রায় 50 গুণ এবং 4 গুণ বড়। আমি এবং বড়ার কারণটি ব্যাখ্যা করি। তার মানে হচ্ছে আয়তনে 50 গুণ বড় এবং ব্যাসার্ধতে 4 গুণ বড়। কিসের থেকে কি বড়? আমি আবারও বলছি, পৃথিবী চাঁদের তুলনায় বড়। অবশ্যই এটা বড় হওয়ারই কথা, কারণ প্রথমেই বলছি পৃথিবী একটি গ্রহ এবং চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ। সুতরাং আমরা এটি মনে রাখবো, সেটি হচ্ছে যে পৃথিবী থেকে চাঁদের যে একটি দূরত্ব বা পৃথিবী থেকে চাঁদের যে ডিউরেশন শেপের ক্ষেত্রে, আকৃতির ক্ষেত্রে, সেটা হচ্ছে আয়তনে 50 গুণ পৃথিবী বড় এবং ব্যাসার্ধের ক্ষেত্রে 4 গুণ পৃথিবী বড়।
আমরা এর পরবর্তীতে জানবো যে পৃথিবীর আসলে আমরা একটু আগে জেনেছি যে চারদিকে সূর্যের বিষয়টি বা সূর্যের কনসেপ্টটি, কিন্তু চাঁদের কনসেপ্ট আমরা জেনে নিই যে পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরে আসতে আসলে কত সময় লাগে। উত্তরটি হচ্ছে পৃথিবীর চারদিকে যদি চাঁদ একবার করে ঘুরে আসে তাহলে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে 27 দিন 8 ঘন্টা। আমি আবারও বলছি, পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে 27 দিন 8 ঘন্টা। এবং চাঁদে একটি সাগর অবস্থিত যার নাম হচ্ছে শান্ত সাগর। এইটিও আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি অনেকবার এসেছে, চাঁদে কোন সাগর অবস্থিত? এর উত্তরটি হচ্ছে শান্ত সাগর। এই হচ্ছে সৌরজগতের পৃথিবী নামক গ্রহের যে বিশ্লেষণটি সেটি আমরা করলাম, যেখানে আমরা অবস্থান করি। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সেটি হচ্ছে বুধ। আমরা বুধ নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটু বলে নেওয়া দরকার বুধ গ্রহের পরিচিতি সম্পর্কে। বুধ হচ্ছে সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম কিন্তু সব থেকে দ্রুততম গ্রহ। এটি আমাদের জানা খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, সব থেকে ক্ষুদ্রতম কিন্তু সবচেয়ে দ্রুততম গ্রহ এটি হচ্ছে বুধ, এবং এটি সবচেয়ে কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে। এবং এই কম সময়টি কিন্তু আমাদের জেনে ফেলা দরকার। সেটি হচ্ছে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে এই বুধের সময় লাগে 88 দিন, 88 ডেজ। আমি আবারও বলছি, বুধের সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে সময় লাগে 88 দিন বা 88 ডেজ। আমরা বুধ যে গ্রহটি তার ইংলিশ নামটি হচ্ছে মার্কুরি। আমি ইংলিশ নামগুলো কেন বলছি, কারণ আমি আপনাদেরকে শিক্ষার্থী বন্ধু থেকে প্রথমে একটি তথ্য দিয়েছি যে পৃথিবী ব্যতীত অন্যান্য যে কোনো গ্রহ কোনো না কোনো রোমান বা গ্রিক দেবতার নামে কিন্তু তৈরি। সুতরাং আপনারা ইংলিশ নামগুলোতে সচেষ্ট থাকবেন। অনেক সময় অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ল এফ ইউনিট বা এই ধরনের ঢাকা ইউনিভার্সিটির অনেক ইউনিট, এখানে ইংলিশের জিকের প্রশ্নগুলো বা জেনারেল নলেজের প্রশ্নগুলো আসে। সেক্ষেত্রে বুধ এই ইংলিশের যে কনসেপ্টটি মার্কুরি সেটি আমরা জেনে রাখলাম। এবং এই যে মার্কুরি নামটি, এই মার্কুরি নামটি কোন দেবতার নাম অনুসারে করা হয়েছে? এটি হচ্ছে রোমান দেবতা। এবং এই মার্কুরিকে বলা হয় রোমানদের বাণিজ্য দেবতা বা ব্যবসায়িক ক্ষেত্রে বা বাণিজ্য ক্ষেত্রে যে দেবতা তাকে বলা হয় মার্কুরি। অর্থাৎ এই ক্ষেত্রে এই নাম অনুসারেই মূলত বুধের নামকরণ করা হয়েছে। আমরা একটু জেনে নিব, যেহেতু আমরা উপগ্রহের কথাটি আমরা আলোচনা করছি, সৌরজগতে বুধের কোনো আসল উপগ্রহ নেই, কারণ আমরা প্রথমেই বলেছি বুধ হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম গ্রহ। এবং আপনাদেরকে একই সাথে এটিও কিন্তু আগের স্লাইডে বলা হয়েছে যে সৌরজগতে যেই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই তার মধ্যে একটি হচ্ছে বুধ এবং আরেকটি হচ্ছে শুক্র। বলতে না বলতে আমরা শুক্র সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে কিন্তু আমরা চলে এসেছি। আমরা একটু শুক্র সম্পর্কে আলোচনা করব। একেবারে শুরু থেকে যদি বলি, শুক্র গ্রহ এটি যদি ইংলিশ নাম হচ্ছে ভেনাস। অর্থাৎ ভেনাস হচ্ছে শুক্রের ইংলিশ নাম। এবং আমরা যেহেতু বিভিন্ন নামকরণের কথা বলছি, ভেনাস হচ্ছে রোমানদের ভালোবাসা এবং সৌন্দর্যের দেবী, তার নাম হচ্ছে ভেনাস। এবং তার নাম অনুসরণেই শুক্র বা ভেনাস এই গ্রহের নামকরণটি করা হয়েছে। আমি আবারও বলছি, ভেনাস নামটি হচ্ছে রোমানদের ভালোবাসা এবং সৌন্দর্যের দেবী। শুক্র সম্পর্কে আমাদের যে কনসেপ্টটি বা যে গুরুত্বপূর্ণ তথ্য প্রবাহগুলো জানা দরকার সেগুলো আমরা একটু জেনে ফেলি। শুক্র সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ, অর্থাৎ এটি সব থেকে গরম একটি গ্রহ। এবং শুক্র গ্রহে কার্বন ডাই অক্সাইডের যে ঘন বায়ুমণ্ডল রয়েছে, এই ঘন বায়ুমণ্ডল থাকার ফলে এই শুক্র গ্রহটি তাপ ধরে রাখতে সক্ষম হয়। এই কনসেপ্টটি একটু ভালো মতো বোঝার চেষ্টা করি যে যেহেতু তারা এই কার্বন ডাই অক্সাইডের একটি বায়ুমণ্ডলে তার একটি ঘন স্তর রয়েছে, এই ঘন স্তরটি যেহেতু তারা ধরে রাখতে পারে, সেহেতু তারা তাপ একই সাথে তারা তাপ বা হিট সেটিকে ধরে রাখতে পারে। এবং শুক্র গ্রহ এটি ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা হিসেবে অভিহিত করা হয়। শুকতারার কনসেপ্টটি কিন্তু আমরা আগের স্লাইডেই জেনেছি যে শুক্রকে আমরা ভোরের আকাশে যে শুকতারা সেটি আসলে শুক্র গ্রহ হিসেবে অভিহিত। এবং একইভাবে এটিও এখন জানলাম যে সন্ধ্যার আকাশে যে সন্ধ্যা তারা বলে অভিহিত করা হয় সেটি শুক্রের সন্ধ্যা তারা, বা এটিকে বলা হয় যে শুক্র গ্রহটি সন্ধ্যা তারা হিসেবে খ্যাত হয়। এবং আমরা যদি উপগ্রহের আলোচনাটা করি, প্রথমেই বলে ফেলেছি যে বুধ এবং শুক্র এই দুটি গ্রহের কিন্তু কোনো উপগ্রহ নেই, অর্থাৎ এটিও আমাদের জেনে ফেলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী যে আলোচনায় মনোনিবেশ করবো সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মঙ্গল গ্রহ। আমি যদি প্রথমে নামকরণটি করি, মঙ্গল গ্রহের ইংলিশ নাম হচ্ছে মার্স। আমরা অনেকেরই জানি মার্স হচ্ছে অর্থ হচ্ছে মঙ্গল। এবং আপনারা মঙ্গল গ্রহের যে একটি অবয়ব দেখতে পাচ্ছেন, এখানে অনেকটা লাল দেখা যাচ্ছে। এবং মঙ্গল গ্রহকে কিন্তু আমরা আগের স্লাইডেও জেনেছি, মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। যেহেতু নামকরণের প্রসঙ্গটি চলে আসলো,
তাহলে প্রথমেই আমাদের মাথায় যে প্রশ্ন আসে যে এটি আসলে কোন দেবতার নামানুসারে। আমি এটি বলে দিচ্ছি, মার্স যে নামটি এটা হচ্ছে রোমান যুদ্ধ দেবতার নামানুসারে এই মার্স নামটি গঠন করা। আমি আবারও বলছি, মঙ্গল বা মার্স এই নামটি রোমান যুদ্ধ দেবতার নামানুসারে এটি গঠন করা। মঙ্গল গ্রহ সম্পর্কে আমাদের একটু কয়েকটা কনসেপ্টের ধারণা জানা দরকার, আমরা সেগুলো একটু বোঝার চেষ্টা করি। যেমনটা হচ্ছে যে মঙ্গল গ্রহের যে আকাশ, সেই আকাশের রং হচ্ছে গোলাপি, এটি খুবই ইম্পর্টেন্ট। এবং এই মঙ্গল গ্রহের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেখানে যে কারণে মানুষ এখানে যেতে পারে না, সেটা হচ্ছে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কেন প্রধান উপাদান বলা হলো? কারণ মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 99%। অর্থাৎ একটু কল্পনা করে নেন যে মঙ্গল গ্রহে যেখানে কিনা বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড সব থেকে প্রধান উপাদান এবং এর পরিমাণটি হচ্ছে 99%। আমরা কিন্তু জেনে নিয়েছি যে মঙ্গল গ্রহের আকাশের রং হচ্ছে গোলাপি। এবং একই সাথে যেহেতু আমরা সূর্যকেন্দ্রিক আলোচনা করছি, আমরা এটিও জেনে নিব মঙ্গল গ্রহ কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে। উত্তরটি হচ্ছে মঙ্গল গ্রহ সূর্যকে 687 দিনে আবর্তন করে। এটি খুবই গুরুত্বপূর্ণ যে মঙ্গল গ্রহ সূর্যকে এই সংক্রান্ত সময়টিতে আবর্তন করে থাকে। আমরা এই সৌরজগতের প্রাথমিক গ্রহের অবস্থান সম্পর্কে জানার আগে মঙ্গল গ্রহের উপগ্রহ জেনে নিব, কারণ আমরা অলরেডি জেনেছি বুধ এবং শুক্র ব্যতীত প্রত্যেকটি গ্রহেরই কোনো না কোনো উপগ্রহ রয়েছে। মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ রয়েছে, একটির নাম হচ্ছে ফোবোস এবং আরেকটির নাম হচ্ছে ভিমোস। আমি আরেকবার বলছি, একটির নাম ফোবোস PHOBOS ফোবোস এবং আরেকটির নাম হচ্ছে ভিমোস। ফোবোস এবং ভিমোস এই দুটি হচ্ছে মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ। আমরা আমাদের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ গ্রহ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আমাদের পরবর্তী স্লাইডে মনোনিবেশ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বৃহস্পতি নামক গ্রহ। প্রথম গ্রহটি হচ্ছে বৃহস্পতি, খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এবং এই বৃহস্পতিকে আমরা প্রথমে বলেছি এটিকে বলা হয় গ্রহরাজ। গ্রহরাজ বলার কারণটি হচ্ছে বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ এবং যেহেতু এটি সবচেয়ে বড় গ্রহ সেহেতু এটিকে বৃহস্পতি বলা হয়। আমরা নামকরণের আলোচনায় যেহেতু প্রথমে প্রাথমিকভাবে শেষ করে ফেলি, সো প্রারম্ভিক অর্থে আমরা নামকরণটি বোঝার চেষ্টা করি। বৃহস্পতি এই নামকরণের অর্থাৎ ইংরেজি নামটি হচ্ছে জুপিটার। আমরা জুপিটার নামটি কিন্তু অনেকেই শুনেছি হয়তোবা, এবং অনেকেই হয়তো বুঝতে পারছে কোন দেবতা। আমি বলে দিচ্ছি, এই জুপিটার নামটি বা এটি রাখা হয়েছে রোমান দেবতাদের যে রাজা, তাই সেই রাজার নাম অনুসারে রোমান দেবতাদের রাজার বা রোমান দেবতার নাম হচ্ছে জুপিটার। সো তার নামেই আসলে এই গ্রহটি করা বা এই গ্রহের নামকরণটি করা। এবং আমাদের একটু জানতে হবে যে বৃহস্পতিকে যেহেতু আমরা গ্রহরাজ বলি, যেহেতু আমরা এটিকে বলে ফেলি যে এটি হচ্ছে সব থেকে বড় গ্রহ, আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি গ্রহের অবস্থান। এবং বৃহস্পতি কিন্তু অনেক বড় একটি গ্রহ এবং সর্ববৃহৎ গ্রহ বলা হয়। এবং আমি যদি অন্যান্য গ্রহ সাপেক্ষে বলি, পৃথিবী সাপেক্ষে একটু বলতে হবে, পৃথিবী সাপেক্ষে মূলত এটি 1300 গুণ বড়, যেটি জানা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এটি বুঝতে পারছি বা কল্পনা করতে পারছি যে আসলে বৃহস্পতি অবশ্যই অনেক বড় একটি গ্রহ। যেহেতু আমরা উপগ্রহ কেন্দ্রিক আলোচনাটিও করছি, আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি বৃহস্পতি নামক গ্রহের উপগ্রহগুলো আসলে কি কি। বৃহস্পতি গ্রহের অনেকগুলো উপগ্রহ রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট উপগ্রহগুলো হচ্ছে লো, ইউরোপা, গ্যানিমেভ ও ক্যালিস্টো। অর্থাৎ অনেকগুলো উপগ্রহের মধ্যে যে প্রধান উপগ্রহ সেগুলোর নাম উচ্চারণ করলাম। আমি আবার বলছি, যেহেতু বৃহস্পতি গ্রহের উপগ্রহ থেকে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে বিগত বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে বেশ কয়েকবার এই প্রশ্নগুলো চলে এসেছে যে বৃহস্পতি গ্রহের নিম্নের কোনটি বৃহস্পতি গ্রহের উপগ্রহ। আমি প্রধান যেগুলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ সেই উপগ্রহগুলোর নাম উচ্চারণ করছি। সেগুলো হচ্ছে লো, ইউরোপা, গ্যালিমেভ এবং ক্যালিস্টো। এগুলো হচ্ছে বৃহস্পতি গ্রহের উপগ্রহ। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি শনি। শনি গ্রহটি সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে যেহেতু নামকরণের আলোচনা চলে আসছি, প্রথমে নামকরণটি জেনে নেব। শনি গ্রহের ইংরেজি নাম বলা হয় স্যাটার্ন, SATURN, স্যাটার্ন। এটি হচ্ছে শনি গ্রহের ইংরেজি নাম। এবং এই ইংরেজি নামটি যে বললাম স্যাটার্ন নামটি, এটিও একজন দেবতার নাম অনুসারে। এবং এই স্যাটার্ন যিনি ছিলেন তিনি হচ্ছেন রোমানদের কৃষির দেবতা, অর্থাৎ এগ্রিকালচারাল যে দেবতা, কৃষির দেবতা, সেটি হচ্ছে স্যাটার্ন। এবং তাকে বলা হয় রোমানদের কৃষি দেবতা। এবং সেই নামানুসারেই কিন্তু শনি গ্রহের নামকরণটি করা হয়েছে। এবং শনি গ্রহটি কেন অনেক বেশি বিখ্যাত, কারণ হচ্ছে শনি এই সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। অর্থাৎ প্রথম বৃহত্তম বা সব থেকে বড় গ্রহ বৃহস্পতি, দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শনি এটি গ্যাসের তৈরি একটি বিশাল গোলক। অর্থাৎ এর
এটি এটি গোলক এবং যার মধ্যে কিনা সম্পূর্ণটাই গ্যাস, এবং এই শনিকে ঘিরে হাজার হাজার বলয় রয়েছে। অর্থাৎ বলয় বলতে এখানে যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে বিভিন্ন রকমের ছোট ছোট বলয়গুলো থাকে সেগুলো রয়েছে, এবং এটি হাজার হাজার সংখ্যায় সেটি শনিকে ঘিরে রয়েছে। এই হচ্ছে মূলত শনির কেন্দ্রিক বর্ণনা। আমরা এর পরবর্তী যে গ্রহটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউরেনাস। ইউরেনাস খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহের নাম, এবং ইউরেনাসও আমরা একটু জেনে নেই। ইউরেনাসের ইংরেজি নামটাও আসলে ইউরেনাস, অর্থাৎ ইউরেনাসটাই আসলে ইংরেজি নাম। এবং এই ইউরেনাস নামটি একজন দেবতা, সেটা হচ্ছে রোমানদের দেবতা, এবং তাকে বলা হয় রোমানদের স্বর্গের দেবতা। অর্থাৎ ইউরেনাস ছিলেন রোমানদের স্বর্গের দেবতা, এবং সেই স্বর্গের দেবতার নাম অনুসারেই ইউরেনাস গ্রহের নামকরণ করা হয়। এবং ইউরেনাস গ্রহটিকে বলা হয় তৃতীয় বৃহত্তম গ্রহ। আপনারা যদি এই স্লাইডটুকুর সিরিয়ালটুকু দেখতে পারেন, এটা হচ্ছে বৃহস্পতি, এটা হচ্ছে শনি, এবং এটা হচ্ছে ইউরেনাস। এটা হচ্ছে বৃহত্তম, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, এবং এটা হচ্ছে তৃতীয় বৃহত্তম। ইউরেনাস হচ্ছে তৃতীয় বৃহত্তম গ্রহ, এবং মোর ইম্পর্টেন্টলি ইউরেনাস এটিকে বলা হয় সৌরজগতের সবুজ গ্রহ, বা এই গ্রিন একটা হাইপ এটাকে দেওয়া হয়েছে। এবং যেহেতু বলে ফেলেছিলাম যে প্রত্যেকটি গ্রহের উপগ্রহ রয়েছে, আমরা একটু জেনে নিব ইউরেনাস গ্রহের কোন কোন উপগ্রহগুলো রয়েছে। ইউরেনাস গ্রহের উপগ্রহগুলো হচ্ছে যেগুলো প্রধান 5টি উপগ্রহের নাম আমি বলছি। একটা হচ্ছে মেরিন্ডা, একটা হচ্ছে এরিয়েল, এটা হচ্ছে অ্যাম্ব্রিয়েল, এটা হচ্ছে টাইটানিয়া এবং ওবেরন। আমি আবারও বলছি, যেই উপগ্রহগুলো ইউরেনাস গ্রহের উপগ্রহ সেগুলো হচ্ছে মিরিন্ডা, এরিয়েল, আম্ব্রিয়েল, টাইটানিয়া এবং ওবেরন। এগুলো হচ্ছে ইউরেনাস গ্রহের উপগ্রহ। সুতরাং আমরা একই সাথে এই ইউরেনাস গ্রহের উপগ্রহ সম্পর্কে জেনে গেলাম। এর পরবর্তীতে আমরা জানবো নেপচুন। আমরা এখানে দেখতে পাচ্ছি নেপচুন, এবং নেপচুন হচ্ছে বলা হয় যে এটি সৌরজগতের এমন একটি গ্রহ যেটি কিনা অনেক স্লো একটি গ্রহ। স্লো বলার কারণটা আমি ব্যাখ্যা করব, তার আগে বলে নিন, যেহেতু আমরা নামকরণ নিয়ে আলোচনা করছি, নেপচুন ইংরেজিতে নেপচুন নামই রয়েছে, এবং এটিও একজন দেবতা, রোমান দেবতার নাম অনুসারে, এবং নেপচুন ছিলেন রোমানদের সমুদ্র দেবতা, এবং সমুদ্র দেবতার নাম অনুসারে, এবং এই নেপচুন গ্রহের নামটি নেপচুন করা হয় এই দেবতার নাম অনুসারে। আমরা নামকরণের কনসেপ্টটি বুঝতে পারলাম, আমরা একটু বোঝার চেষ্টা করব নেপচুন সম্পর্কে আমাদের কি তথ্যটি জানা দরকার। যে কারণে আমি শুরুতেই বললাম যে নেপচুন হচ্ছে এমন একটি গ্রহ যেটি কিনা খুবই স্লো বা ধীরগতির বলার কারণটি হচ্ছে সৌরজগতের যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় লাগে নেপচুনের। আমি আবারও বলছি, সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় লাগে নেপচুনের। এটি হচ্ছে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এবং যেহেতু নেপচুনেরও অনেকগুলো উপগ্রহ রয়েছে, সেই উপগ্রহের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি হচ্ছে ট্রাইটন এবং নেরাইভ। আমি আবারও বলছি, উপগ্রহের মধ্যে হচ্ছে ট্রাইটন এবং নেরাইভ। এটি হচ্ছে সৌরজগতের উপগ্রহ নেপচুনের ক্ষেত্রে। আমরা আমাদের সবগুলোর যে আলোচনা গ্রহের সেগুলো আমরা দেখতে পেলাম, এবং একটি কথা আমি বলে দিই, প্লুটো নামক একটি গ্রহ রয়েছে যেখানে এর আলোচনাটি দেওয়া হয়নি। জাস্ট এতটুকু আমরা জেনে রাখবো, প্লুটো এটির একটি উপগ্রহ রয়েছে, যে উপগ্রহের নাম হচ্ছে ক্যারন। এই ক্যারন হচ্ছে প্লুটোর উপগ্রহ, এবং এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এটি খুবই কম গুরুত্বপূর্ণ বলে এই স্লাইডে নেই, কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার জন্য যে 8টি গ্রহ মৌলিকভাবে গুরুত্বপূর্ণ, সেই 8টি গ্রহের বিস্তারিত বিবরণ এখানে সন্নিবেশিত রয়েছে। আশা করি এই ধারণাটি, অর্থাৎ এই যে গ্রহভিত্তিক ধারণাটি, সেটি আমাদের মোটামুটি অনেকখানি পরিষ্কার হয়েছে। এই ছিল মূলত সৌরজগতের এবং বিজ্ঞান ভিত্তিক যে আলোচনা, সেটি আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে আবিষ্কার এবং আবিষ্কারক। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ আবিষ্কার নিয়ে কথা বলছি, যে আবিষ্কারগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, এবং এর পাশাপাশি আমরা আবিষ্কারকদের নিয়েও কথা বলবো। আসলে প্রাথমিকভাবে আমরা একটু জেনে নিব যে গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোর আবিষ্কার এবং আবিষ্কারকগুলো। বেতার যন্ত্র, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তৎকালীন সময়টিতে, এবং এর আবিষ্কারক ছিলেন মার্কনি, তিনি বেতার যন্ত্রের আবিষ্কারক। একইভাবে আমরা জেনে নিব রেলওয়ে ইঞ্জিন, এর আবিষ্কারকের নাম হচ্ছে স্টিভেন্স, তিনি রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন, এবং এর সময়টি সম্ভবত 16 শতকের দিকে। এরপর হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র, যেটিকে আমরা মাইক্রোস্কোপ বলি অনেক ক্ষেত্রে। এই অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কার যিনি করেন তিনি হচ্ছেন লিউয়েন হুক, তিনি অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারটি করেন। এছাড়া চলচ্চিত্র বা বৈদ্যুতিক যে বাতি, অর্থাৎ আমরা যে লাইটের ধারণা বা মুভির যে কনসেপ্ট, বা এখানে চলচ্চিত্র বলতে কিন্তু স্টোরি ওরিয়েন্টেড মুভিকে বলা হচ্ছে না, এখানে চলচ্চিত্র বলতে বোঝানো হচ্ছে আল্ট্রা ডিউরেশন যে লাইট, এই আল্ট্রা ডিউরেশন লাইটের কনসেপ্টটাকে হিট করা হচ্ছে। অর্থাৎ চলচ্চিত্র তথা এই আল্ট্রা ডিউরেশন লাইটের আবিষ্কারক ছিলেন টমাস আলভা এডিসন।
তিনি একই সাথে চলচ্চিত্র বা যে আল্ট্রা এডিশন লাইট সেটির আবিষ্কার করেন এবং একই সাথে তিনি বৈদ্যুতিক বাতি এই আবিষ্কারটিও তিনি করেন। কিন্তু আমরা যদি চলচ্চিত্রের পরিপূর্ণ অবস্থানটিকে জানতে চাই, অর্থাৎ সবাক চলচ্চিত্রের ধারণা যিনি করেন তিনি হচ্ছে ওয়ার্নার ভ্রাতৃদ্বয়, অর্থাৎ ওয়ার্নার দুই ভাই ছিল যারা কিনা সপ্তদশ শতকে এই সবাক চলচ্চিত্রের আবিষ্কার তারা করে থাকেন। এবং এই সবাক চলচ্চিত্রের আবিষ্কারটি করা হয়, এটি আসলে সামগ্রিকভাবে বোঝানো হয়েছে, নট অনলি শুধুমাত্র কোনো লাইট বা কোনো অ্যাডিশন, বাট অলসো প্রত্যেকটি বিষয়কেই এখানে ইন্ডিকেট করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে হৃৎপিণ্ড সংযোজন, এবং এই হৃৎপিণ্ড সংযোজনের যে আবিষ্কারটি সেটি সর্বপ্রথম আবিষ্কার করেন তিনি হচ্ছেন ক্রিস্টিয়ান বার্নার্ড। তিনি হৃৎপিণ্ড সংযোজন কেন্দ্রিক যে আবিষ্কার সেটি তিনি করেন। এছাড়া পারমাণবিক বোমা, যেটি কিনা বলা হয় আধুনিক বিশ্বের সব থেকে ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার, পারমাণবিক বোমা বা অ্যাটমিক বোম, এটি আবিষ্কার করেন ওপেনহাইমার। তিনি পারমাণবিক বোমা আবিষ্কার করেন এবং এটি তিনি 1800 শতকের দিকে এই পারমাণবিক বোমাটি আবিষ্কার করেন। এবং আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞানে অনেক বড় একটি অবস্থান দখল করেছে হোমিওপ্যাথিক চিকিৎসা। এই যে হোমিওপ্যাথিক চিকিৎসার কনসেপ্টটি সেটি সর্বপ্রথম আবিষ্কার করেন স্যামুয়েল হ্যানিম্যান। হোমিওপ্যাথিক কনসেপ্টের এই আবিষ্কারটিও পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কিংবা অন্যান্য আবিষ্কার বা গুরুত্বপূর্ণ আবিষ্কারের ক্ষেত্রে এটিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হচ্ছে মূলত আমাদের প্রাথমিকভাবে আমরা যে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোকে চিহ্নিত করেছি এবং একই সাথে তাদের আবিষ্কারক যারা তাদেরকে চিহ্নিত করেছি। প্রথমেই বলে নেওয়া দরকার, এখানে কিন্তু কোনো ধরনের সাল ভিত্তিক সিরিয়াল করা নেই। আমরা র্যান্ডমলি এই আবিষ্কার এবং আবিষ্কারকের যে ক্রমটি সেটি আমরা ঠিক করেছি। আমরা পরবর্তীতে আরও কিছু আবিষ্কারকের নাম জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আরো অনেকগুলো আবিষ্কার ও আবিষ্কারকের নাম। প্রথমেই খুবই গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার হচ্ছে টেলিভিশন, এবং এই টেলিভিশন বা টিভি এটি আবিষ্কার যিনি করেন তিনি হচ্ছেন জন এল বেয়ার্ড। তিনি সর্বপ্রথম টেলিভিশনটি আবিষ্কার করেন। আমরা একই সাথে জেনে নেব রক্ত সঞ্চালন প্রক্রিয়া বা আমাদের যে ব্লাড যে প্রেশার বা আমাদের যে ব্লাড মুভ করা শরীর বা বিভিন্ন শরীরের অংশতে, এই রক্ত সঞ্চালন প্রক্রিয়া বা চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজনটি আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। আমরা দেখতে পাচ্ছি উড়োজাহাজ বা অ্যারোপ্লেন, এটি আবিষ্কার করেন রাইট ব্রাদার্স। আমরা রাইট ব্রাদার্স নামও কিন্তু আমরা জানি, তারা হচ্ছেন অরভিল রাইট এবং উইলবার রাইট। এই রাইট ব্রাদার্স তারা দুজন মিলে উড়োজাহাজ বা অ্যারোপ্লেন তারা আবিষ্কার করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি টেলিকমিউনিকেশনের সব থেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার টেলিফোন, এটি আবিষ্কারক ছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। তিনি টেলিফোন আবিষ্কার করে থাকেন। আমরা এছাড়া দেখতে পাচ্ছি বাষ্পীয় ইঞ্জিন, অর্থাৎ যেই ইঞ্জিনটি বায়বীয়ভাবে অর্থাৎ বাষ্পের মাধ্যমে পরিচালিত হয়, সেই বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। তিনি এই বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারক ছিলেন। এছাড়াও আমরা আমাদের চিকিৎসা বিজ্ঞানে আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে থার্মোমিটার। সাধারণত জ্বর বা শরীরের যে তাপমাত্রা পরিমাপক যন্ত্র, এটি হচ্ছে থার্মোমিটার, এবং এই থার্মোমিটারের আবিষ্কারক ছিলেন গ্যালিলিও। তিনি সর্বপ্রথম থার্মোমিটার আবিষ্কার করেন। সব থেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার ডিনামাইট। এই ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল 1901 সালে। আমরা এই তথ্যটি অনেকেই জানি, এবং আলফ্রেড নোবেলের মৃত্যু পরবর্তী সময়টাতে তিনি একটি পুরস্কারের প্রবর্তন করেন, যেটি কিনা সারা বিশ্বের সবচেয়ে মর্যাদাবান পুরস্কার হিসেবে খ্যাত নোবেল পুরস্কার। এবং নোবেল পুরস্কার যে আবিষ্কারক আলফ্রেড নোবেল, তিনিই মূলত ডিনামাইটটি আবিষ্কার করে থাকেন। এছাড়া লাস্টলি চিকিৎসা বিজ্ঞানের আধুনিক একটি সংযোজন এক্স রে এবং লেজার। এই এক্স রে এবং লেজার বা যে এক্স রে রশ্মির যে আবিষ্কারক, এই রশ্মির আবিষ্কারক ছিলেন রনজেন এবং মাইম্যান। অর্থাৎ তারা মিলে এই এক্স রে এবং লেজার অর্থাৎ আধুনিক চিকিৎসা যে রশ্মির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব, এই আবিষ্কারটি তারা করে থাকেন। আমরা গুরুত্বপূর্ণ আবিষ্কার বা আবিষ্কারকের যে ধারণাটি বা বিষয়গুলো সেগুলো আমরা জেনে নিলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমরা দেখতে পাচ্ছি সংখ্যা তথ্যে আন্তর্জাতিক। আমি কিন্তু প্রথমেই বলে ফেলেছি, সংখ্যা তথ্যে আন্তর্জাতিক আমরা দুইভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবো। এটা হচ্ছে সাল ভিত্তিক, এটা হচ্ছে সংখ্যা ভিত্তিক। আমরা সাল ভিত্তিক অনেকগুলো বিষয় দেখার চেষ্টা করছি যে সিরিয়ালি, এখানে অবশ্য আমি এটা সিরিয়াল মেনটেন করেছি যে এই সাল ভিত্তিকভাবে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ। অবশ্যই এর বাইরেও আমরা কিছু আলোচনা করব, যেমন 1789 সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জেনেছিলাম যে ফরাসি বিপ্লব একই সাথে 1789 সাল থেকে ডিউরেশনটি বা সময়কালটি 1799 সাল পর্যন্ত। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি 1804 সালে সম্রাট নেপোলিয়ন তিনি ফ্রান্সের সম্রাট হিসেবে নির্বাচিত হন। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। আমরা দেখতে পাচ্ছি জার্মান দার্শনিক
কার্ল মার্কস, তিনি 1818 সালে জন্মগ্রহণ করেন। তিনিও খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কারণ তিনি সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন। তিনি ডাস ক্যাপিটাল বা দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো নামক খুব বিখ্যাত কিছু গ্রন্থ তিনি রচনা করে থাকেন। সেক্ষেত্রেও কার্ল মার্কসের অবদান অনেকখানি বেশি। আমরা দেখতে পাচ্ছি 1861 সালে সালভিত্তিকভাবে উপমহাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। একটু বলে রাখা দরকার, এটি যার আমলে হয় তিনি হচ্ছেন লর্ড মেয়র আমলে এই প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। সংখ্যা তত্ত্বে আন্তর্জাতিক আমরা কেন পড়বো, আমি পরবর্তী আলোচনায় যাওয়ার আগে এই প্রশ্নের উত্তরটি দেই। কারণটি হচ্ছে অনেক সময় আমাদের সাল মনে থাকে না, কিন্তু যখন আমরা সিরিয়ালি এগুলোকে মনে রাখার চেষ্টা করব, অর্থাৎ বিভিন্ন সংখ্যার মাধ্যমে আন্তর্জাতিক তথ্যগুলোকে একই জায়গায় রাখতে পারবো গুরুত্বপূর্ণ তথ্য সাপেক্ষে, তখন আমরা দেখব আমাদের কম তথ্য বা মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্য পড়ার মাধ্যমে কিন্তু অনেক কমন বিষয়গুলো পাওয়া যাচ্ছে। সো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে আমাদের এই অংশটুকু তৈরি করা। আমরা দেখতে পাচ্ছি 1863 সালে আব্রাহাম লিঙ্কন তিনি ক্রীতদাস প্রথার বিলোপ সাধন করেন এবং তিনি গণতন্ত্রের সূচনা করেন। একই সাথে তাকে এই গণতন্ত্রের সূতিকাগারও বলা হয় তার অবস্থান থেকে, এবং এটিও খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি 1893 সালে নিউজিল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে, অর্থাৎ তারা সর্বপ্রথম 1893 সালে তারা ভোট প্রদান করতে বা ভোট প্রদান করার যে অর্জন, সেই অর্জনে তারা সক্ষম হয়। আমরা যেই সময়টাতে জার্মান দার্শনিক কার্ল মার্কসের জন্মগ্রহণটা জেনেছি, আমরা একই সাথে জেনে নেই জার্মান দার্শনিক এবং সমাজতন্ত্রবিদ কার্ল মার্কস তিনি মৃত্যুবরণ করেন 1883 সালে। অনেকেই বলতে পারেন যে ভাইয়া এর আগে কি কোনো তথ্য নেই? অবশ্যই রয়েছে। আমরা হয়তোবা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যকে সংক্ষেপে নিয়ে আসার জন্য আমরা 1700 থেকে সময়টি ধারণ করেছি। এছাড়া আগে এমনও অনেক তথ্য রয়েছে, যেমন 1492 সালে ইতালির নাবিক কলম্বাস তিনি আমেরিকা আবিষ্কার করেন। এমনও হতে পারে যে আসলে 1564 সালে ইংল্যান্ডের শ্রেষ্ঠ কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন, যিনি কিনা 1616 সালে মারা যান। অর্থাৎ এর আগেও অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি 1920 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন। এর মানে হচ্ছে আমরা জানি যে ওই সময়টাতে অসহযোগ আন্দোলন এটি সংঘটিত হয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য, এবং যে হত্যাকাণ্ডের কারণে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধিটি পরিত্যাগ করেন, এবং এই পরবর্তীতে অসহযোগ আন্দোলনের একটি সূত্রপাত ঘটে 1920 সাল থেকে। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি 1948 সালে যেটি হয় সেটি হচ্ছে মাদার তেরেসা তিনি ভারতের নাগরিকত্ব লাভ করেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 1948 সালে যেটি কিনা মাদার তেরেসার অবস্থান থেকে আমরা দেখতে পেলাম যে তিনি ভারতের যে নাগরিকত্ব সেটি তিনি লাভ করেন। এবং একই সাথে আমরা যেহেতু ভোটাধিকার সংক্রান্ত আলোচনা একটু হলেও করে ফেলতেছি যে নিউজিল্যান্ডের নারীরা, আমরা একটু জেনে নেব যে ব্রিটেনের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে 1918 সালে। এটিও আমরা একটু জেনে নিলাম। একই সাথে এটিও আমরা জেনে নিই যে নেলসন ম্যান্ডেলার যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় 1912 সালে। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা এটিও জেনে নিলাম। সম্রাট নেপোলিয়নের যে আমরা আলোচনাটি করেছিলাম 1804 সালে, একটু জেনে নিই কষ্ট করে যে তিনি মৃত্যুবরণ করেন 1821 সালে, অর্থাৎ তিনি সম্রাট হওয়ার প্রায় 17 বছরের মাথায় তিনি মৃত্যুবরণ করেন। আমরা আমাদের এই তথ্যটিতে আসি আবার মাদার তেরেসার যে ভারতের নাগরিকত্ব। আমরা সবাই জানি মাদার তেরেসা তিনি বর্তমান বিশ্বের মেসিডোনিয়া যে নামক দেশটি রয়েছে সেই মেসিডোনিয়ার নাগরিক। মেসিডোনিয়ার স্কুপুজি নামক যে অঞ্চল, সেই স্কুপুজি নামক শহরটি, সেই শহরে তিনি অবস্থান করে বা সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, যেটি কিনা সাবেক যুগোস্লাভিয়ার মধ্যে ছিল। আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি 1948 সালে যেটি হয় মিয়ানমার স্বাধীনতা লাভ করে, অর্থাৎ এটিকে যখন তারা স্বাধীনতা লাভ করে তখন তাদের নাম ছিল বার্মা, এবং বার্মার নামটি কিন্তু মিয়ানমার হয় আরও অনেক পরে, সেটি হয় 1989 সালে বার্মার নামটি। অর্থাৎ এটি কিন্তু আমাদের জেনে ফেলা ভালো যে মিয়ানমারের স্বাধীনতা লাভ করার সালটি এবং কখন আসলে মিয়ানমার নাম তারা ধারণ করতে পারে বার্মা থেকে। আমি আবারও বলছি, বার্মা থেকে এই নামটি মিয়ানমার করা হয় 1989 সালে। এছাড়া আমাদের বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ তথ্য, 1957 সালে কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে কিনা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সর্বপ্রথম আলবিদা পাকিস্তান বা আসসালামু আলাইকুম পাকিস্তান এই কথাটি তিনি উল্লেখ করেন। এটিও খুবই গুরুত্বপূর্ণ। এই হচ্ছে মূলত আমাদের সালভিত্তিক প্রাথমিক বা প্রারম্ভিক কিছু তথ্য। এর বাইরে আরও অনেক তথ্য আমরা কিন্তু প্রত্যেকটি লেকচারে জেনেছি, যেমন রুশ বিপ্লব 1917 সালে সংঘটিত হয়, ইসরায়েল প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি বেলফোর ঘোষণা সেটিও কিন্তু 1917 সালে হয়, মহাত্মা গান্ধী কিন্তু ভারতের রাজনীতিতেও প্রবেশ করেন 1917 সালে। এরকম আরও অনেক বিষয়গুলো রয়েছে, যেমন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে 1950 সালে। আপনারা কিন্তু এগুলো টুকে নেওয়ার চেষ্টা করবেন। কিংবা পাকিস্তানের শাসনতন্ত্র কার্যক্রম হয় 1956 সালে, কিংবা ইসরায়েল মিশর আক্রমণ করে 1956 সালে, কিংবা মালয়েশিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1957 সালে।
এই ধরনের তথ্যগুলো কিন্তু আমাদের এই সময়টা, অর্থাৎ আমরা যে সিরিয়ালটা তৈরি করেছি এই সময়টার সাথে কানেক্টেড। আমরা আমাদের পরবর্তী সালভিত্তিক তথ্যের দিকে একটু মনোযোগ দেই। আমরা দেখতে পাচ্ছি 1964 সালে চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি 1969 সালে ওআইসি গঠিত হয়। আমরা এটি জেনেছি যে ওআইসি গঠিত হয় যখন কিনা বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদকে আক্রমণ করা হয় বা আগুনে দগ্ধ করা হয়। সেই প্রেক্ষিতে এর নিরাপত্তার স্বার্থে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স ওআইসি এটি গঠিত হয়। এবং এই একই সালে আমরা আরেকটু জেনে নিব, এই 1969 সালে কিন্তু ইয়াসির আরাফাত, যিনি কিনা পিএলও তথা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এর চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হন। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের জানার জন্য, এবং আমরা এটিও জেনে নিলাম। 1974 সালে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি পাকিস্তান দেয় 1974 সালের 22 ফেব্রুয়ারি, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি 1975 সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট এটি শুরু হয়, এবং এই 75 সালে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে গণচীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। অর্থাৎ চীন এই 1975 সালেই বাংলাদেশকে স্বীকৃতি দেয়, স্বাধীন বাংলাদেশকে। চীনের কথাটি আলাদাভাবে বলার কারণ হচ্ছে চীন প্রথম রাষ্ট্র যারা কিনা জাতিসংঘের বাংলাদেশের সদস্য পদের ক্ষেত্রে ভেটো প্রদান করেছিল। এর পরবর্তীতে 1972 সালে ভেটো প্রদান করার পর 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদটি লাভ করে। এই জন্য আলাদাভাবে বলে নিলাম যে বাংলাদেশকে স্বাধীনতার যে স্বীকৃতি বা স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি তারা 1975 সালে প্রবর্তন করে। আমরা দেখতে পাচ্ছি 1978 সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত, যার নাম হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি। এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণটি হচ্ছে এই সময়টাতে আমরা আরব ইসরায়েলের চতুর্থ যুদ্ধের সমাপ্তিটি দেখেছি, যার কারণে ক্যাম্প ডেভিড চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং এর তারিখটি হচ্ছে 17 সেপ্টেম্বর 1978 সালে। আমরা মাহাথির মোহাম্মদ খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, যিনি কিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি গ্রহণ করেন 1981 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং মালয়েশিয়ার এই প্রধানমন্ত্রী যিনি মাহাথির মোহাম্মদ, তিনি কিন্তু দ্বিতীয়বারও প্রধানমন্ত্রী হন। এই দায়িত্ব তিনি গ্রহণ করেন 2018 সালে, এটিও আমরা জেনে নেব। তার মানে হচ্ছে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব মাহাথির মোহাম্মদ গ্রহণ করেন 1981 সালে, এবং দ্বিতীয় মেয়াদে দ্বিতীয়ভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি গ্রহণ করেন 2018 সালে। আমরা ফকল্যান্ড দ্বীপ নিয়ে আলোচনা জেনেছিলাম, এবং আমরা এখনও জানলাম 1982 সালে ফকল্যান্ড দ্বীপ নিয়ে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে একটি বিরোধ শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি 1985 সালে ঢাকায় প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়, এটিও খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আমরা এটিও দেখতে পাচ্ছি যে 1989 সালে বার্মার নাম মিয়ানমার হয়, যেটি আমি আগেই আলোচনা করে ফেলেছিলাম। সো এটি আমরা খুব ভালোভাবে আমরা এখন দেখতে পেলাম যে 1989 সালে বার্মার নাম হয় মিয়ানমার। আমরা দেখতে পাচ্ছি তিয়ান আনমেন স্কয়ার, যেটি কিনা চীনে অবস্থিত। এই চীনের তিয়ান আনমেন স্কয়ারে একটি ছাত্র বিক্ষোভ শুরু হয়, এবং এই ছাত্র বিক্ষোভটি শুরু হয় 1989 সালে, এবং এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং একই সাথে এটিও গুরুত্বপূর্ণ যে 1990 সালে ইরাক কুয়েত দখল করে, যার ভিত্তিতে উপসাগরীয় যুদ্ধ বা গালফ ওয়ার এটি কিনা শুরু হয়, এবং এটিও পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে এছাড়া অং সান সুচি, যিনি কিনা নোবেল শান্তি পুরস্কার লাভ করেন 1991 সালে, জেল থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে বা পরবর্তীতে তিনি এই অর্জনটি তিনি করেন। এর বাদেও আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জুলিও কুরি পদক লাভ করেন 1972 সালে, এটা আমরা অনেকেই জানি। কিংবা আমাদের স্বাধীনতার জন্য যে নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেন নামক জায়গায় কনসার্ট ফর বাংলাদেশ এটি অনুষ্ঠিত হয় 1971 সালের 1 আগস্ট, এটিও খুব গুরুত্বপূর্ণ। আমরা 1969 সালের কথাটি জেনেছিলাম, আমরা জেনেছিলাম ইয়াসির আরাফাতের কথা। আমরা এটিও জেনে নিই লিবিয়ার যে মুয়াম্মার গাদ্দাফি, কর্নেল মুয়াম্মার গাদ্দাফি, তিনি ক্ষমতায় আসেন 1969 সালে, এটিও আমরা জানলাম। একই সাথে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন 1956 সালে, এটিও গুরুত্বপূর্ণ। এবং খুব ব্যতিক্রম ধর্মী একটি তথ্য, সেটা হচ্ছে দার্শনিক বার্ট্রান্ড রাসেল, তিনি কিন্তু দর্শন ভিত্তিক চর্চা করার পরও তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, এবং সেটি তিনি লাভ করেন 1950 সালে, এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। আমরা একই সাথে আরও অনেকগুলো বিষয় এই সময়টার মধ্যে জানতে পারি, যেমন আমরা যদি মহাশূন্য ভিত্তিক আলোচনা করি, যেমন রাশিয়ার যে নভোচারী ইউরি গ্যাগারিন তিনি কিন্তু মহাশূন্যে ভ্রমণ করেন 1961 সালে। এছাড়া আমাদের যে বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি কিন্তু নোবেল পুরস্কার লাভ করেন, এবং সেটি পান 1921 সালে। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে যে অ্যাডলফ হিটলার ছিল তিনি একটি গোপন পুলিশ বাহিনী গঠন করেন গেস্টাপো, যেটি করেন 1933 সালে। এই সালগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটু সিরিয়ালি সাজায় নেবেন, কারণ হচ্ছে এখানে অনেকগুলো তথ্য সালভিত্তিক তথ্য এখানে উল্লেখ করার নেই। আবার যেমন ফ্রান্সের একজন বিখ্যাত সাহিত্যিক জ্যা পল সার্ট্রে তিনি কিন্তু নোবেল পুরস্কারটি বর্জন করেন 1964 সালে, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা যদি রিসেন্ট আরও অনেকগুলো তথ্য রয়েছে এর আঙ্গিকে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।
যেমনটা হচ্ছে যে কোরীয় দ্বীপ যেটি রয়েছে, কোরিয়ান উপদ্বীপ, এটিকে নিরস্ত্রীকরণ করার লক্ষ্যে রিসেন্টলি বলতে ভুল হবে, এটি 2 বছর হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে এটি বৈঠক হয় সিঙ্গাপুরে, এবং সিঙ্গাপুরের এই বৈঠকটি হয় 2018 সালের 12 জুন, এবং এই বৈঠকে কোরীয় দ্বীপকে নিরস্ত্রীকরণ করার উদ্যোগটি গ্রহণ করা হয়। আমরা এর পরবর্তীতে আরও অনেকগুলো তথ্য আমরা দেখতে পাচ্ছি, সেই তথ্যগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন 1994 সালে আফগানিস্তানে তালেবান প্রতিষ্ঠিত হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কারণ এর আমরা যদি জানতে পারি যে মৌলবাদী গোষ্ঠীর যেটি উত্থান, তার অন্যতম একটি অবস্থান তৈরি করে আফগানিস্তান, এবং আফগানিস্তানের তালেবানরা। আমরা দেখতে পাচ্ছি 1997 সালে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, সেটি সম্পাদিত হয়, যেখানে কিনা সন্তুল আর্মা থেকে শুরু করে আরও অনেক বাংলাদেশ সরকারের পক্ষে আরও অনেক উপস্থিত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি 1998 সালে পাকিস্তান সফল পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি 1999 সালে ঢাকা কলকাতা বাস সার্ভিস চালু হয়। এছাড়া আমরা জানি 1999 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে কার্গিল যুদ্ধ শুরু হয়। আমরা এটিও জানি ভারত পাকিস্তানের 1965 সালে কিন্তু একটি যুদ্ধ হয়, এবং ওই যুদ্ধের সমাপ্তিটি ঘটে 1966 সালে উজবেকিস্তানের তাসখন্দ চুক্তির মাধ্যমে। এটিও আমি আবার বলে দিলাম একটু মনে করার জন্য। 2000 সালে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিম, তারা টেস্ট স্ট্যাটাসটি পায়, এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তারা, এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট টিম প্রথম টেস্ট ম্যাচও খেলে 2000 সালে ভারতের বিপক্ষে, এটিও আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি 2002 সালে পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে, এটিও গুরুত্বপূর্ণ, কারণ ইন্দোনেশিয়া থেকেই পূর্ব তিমুরের স্বাধীনতাটি লাভ করে। আমরা দেখতে পাচ্ছি 2003 সালে শিরিন এবাদি, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান, এটি এই জন্য গুরুত্বপূর্ণ কারণ তিনি হচ্ছেন প্রথম মুসলিম নারী যিনি কিনা শান্তিতে নোবেল পুরস্কার পান, এবং তিনি ইরানের অধিবাসী তিনি, এবং ইরানের হয়ে শিরিন এবাদি তিনি 2003 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। এবং নোবেল পুরস্কার ভিত্তিক আরেকটি তথ্য আমরা দেখতে পাচ্ছি 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান, তার যে ক্ষুদ্র ঋণ প্রকল্প, এবং একই সাথে যে ধরনের তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন সেই সাপেক্ষে তিনি এই অর্জনটি তিনি করেন। আমরা দেখতে পাচ্ছি 2008 সালে জাতিসংঘের তৎকালীন সময়কার যিনি মহাসচিব ছিলেন বান কি মুন, তিনি হচ্ছেন বাংলাদেশ সফরে আসেন। এছাড়াও বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার যাকে বলা হয় লিওনেল মেসি, তিনি 2011 সালে বাংলাদেশে আসেন। এবং আমরা এর বাইরেও দেখতে পারি যে 2007 সালে, এখানে যেটি লেখা নেই, যে মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তিনি কিন্তু আততায়ীর হাতে নিহত হন 2007 সালে, এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়াও আমরা জেনে নিব মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তিনি কিন্তু বাংলাদেশ সফর করেন 2000 সালের 20 মার্চ, এটিও খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু জেনে নিলাম। এই হচ্ছে মূলত আমাদের প্রারম্ভিক তথ্য। আমরা শেষের দিকে কিছু অবদান কেন্দ্রিক কিছু তথ্য এখানে রয়েছে, যেমন 2012 সালের নিশাত মজুমদার তিনি এভারেস্ট জয় করেন, কিংবা 2012 সালে ওয়াসফিয়া নাজরিন তিনিও এভারেস্ট জয় করেন, অর্থাৎ সর্বপ্রথম যে নারী এভারেস্ট জয় করেন তিনি হচ্ছেন নিশাত মজুমদার, এবং দ্বিতীয় বাংলাদেশে যে নারী এভারেস্ট জয় করেন তিনি হচ্ছেন ওয়াসফিয়া নাজরিন। মূলত এই হচ্ছে অবস্থান। আমরা কিন্তু বিভিন্ন আলোচনাগুলো অনেকটাই বলে ফেলেছি। আমরা যদি কোনো কারণে সংখ্যা ভিত্তিক জায়গায় আসি, যেমন আমি একটু আলাদা আলোচনা করি, আমি পরবর্তী স্লাইডে মুভ করার আগে, যেমন ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট, অর্থাৎ বারাক ওবামা ছিলেন 44তম প্রেসিডেন্ট, এগুলো কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। আবার আরব বসন্তের কারণে যে পতনগুলো হয়েছে, মুয়াম্মার গাদ্দাফি কিন্তু লিবিয়া শাসন করেছে 42 বছর, এটি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে যিনি মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক তিনি কিন্তু ক্ষমতা ছিলেন 30 বছর, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং মার্কিন যিনি কৃষ্ণাঙ্গ অধিকার আদায়ের আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং তিনি শান্তিতে নোবেল পুরস্কারও পান 1964 সালে, এটিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই হচ্ছে মূলত আমরা সাল ভিত্তিক যে বিভিন্ন তথ্য বা সংখ্যা তথ্যে আন্তর্জাতিকের আনতে চাচ্ছি সেই এই বিষয়টি। আমরা একটু দেখে নিব যে সংখ্যা ভিত্তিক অবস্থান, অর্থাৎ সংখ্যা ভিত্তিক অবস্থান থেকে আমরা কিভাবে এটিকে সাজাতে পারি। আমরা প্রথম সংখ্যাটি দেখতে পাচ্ছি 11, এবং এই 11 সংখ্যাটির যে সংখ্যা ভিত্তিক তথ্যটি সেটিও আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নীল নদ, অর্থাৎ যেটি সব থেকে বড় নদ, এবং এটি কিন্তু 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত। 12 নামক একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এর মানে হচ্ছে 12টি দেশ রয়েছে আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশে। আচ্ছা, এই সংক্রান্ত তথ্যগুলো কিন্তু প্রায় চলে আসে যে অমুক মহাদেশে কতটি দেশ রয়েছে, আপনারা মহাদেশ ভিত্তিক আলোচনায় কিন্তু এগুলো বলে দিবেন। যেহেতু আমাদের এই আন্তর্জাতিক ক্ষেত্রে শেষের দিকের লেকচার, সেহেতু আমরা একটি সামারাইজ করার কারণে এই বিষয়গুলো বলে দিচ্ছি। 14 নামক একটি সংখ্যা দেখতে পাচ্ছি, যেমন পানামা খালের গভীরতা হচ্ছে 14 মিটার,
এটিও খুবই গুরুত্বপূর্ণ। 50 নামক একটি সংখ্যা দেখতে পাচ্ছি এবং এই প্রশ্নটি অনেক সময় বিগত বছরের ভর্তি পরীক্ষায় অনেকবার চলে এসেছে এবং এই কারণে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় তারকা হচ্ছে 50টি। 54 হচ্ছে ভারত বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা এবং যদি কোনো কারণে বলা হয় মোট নদী কতটি, সেটি হচ্ছে 57টি, কারণ মিয়ানমারের সাথে বাংলাদেশের অভিন্ন নদী হচ্ছে 3টি এবং ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা 54টি, সর্বমোট 57টি নদীর সংখ্যা এখানে রয়েছে। 100 নামক সংখ্যাটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিনেটররা রয়েছেন সেই সিনেটরের সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি 155 হচ্ছে বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য, যেটি 155 কিলোমিটার। 195 হচ্ছে বর্তমান বিশ্বের স্বাধীন রাষ্ট্রের সংখ্যা। এছাড়া আমরা 560 দেখতে পাচ্ছি ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য, যেটি 560 কিলোমিটার। আমরা 6825 দেখতে পাচ্ছি, যেটি নীলনদের দৈর্ঘ্য 6825 কিলোমিটার। এছাড়া 10,000 যে বিষয়টি, এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের আয়তন 10,000 বর্গ কিলোমিটার। আমরা যদি এর বাইরে কোনো কারণে তথ্যগুলো দেখি, যেমন 29 মানে হচ্ছে ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা 29টি, বা মাইকেল ফেলপস যিনি কিনা বিখ্যাত সাঁতারু, তিনি স্বর্ণপদক জয়লাভ করেন 23টি। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে যখন গৃহযুদ্ধ ঘটে তখন প্রদেশ ছিল 13টি। সংখ্যা নিয়ে বেশিরভাগ সময় করা যায় এবং ওশেনিয়া মহাদেশে দেশ রয়েছে 14টি, এটিও কিন্তু একটি সংখ্যার মাধ্যমে বলা যায়। বা 10 দিয়েও বলা যায় যে রুশ বিপ্লবের স্থায়িত্বকাল ছিল 10 দিন। বা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন আসিয়ান, সেই আসিয়ানের সদস্য সংখ্যা কিন্তু 10টি। বা নীল নদ প্রবাহিত হচ্ছে 10টি দেশের মধ্য দিয়ে, আমরা এটি একটু আগে জেনে নিলাম। একইভাবে আমাদের যে যীশু খ্রিস্ট, যাকে কিনা ইসলাম ধর্মে ঈসা আলাইহিস সালাম বলা হয়, তিনি কিন্তু পৃথিবীতে ছিলেন 33 বছর, এটিও কিন্তু সংখ্যার মাধ্যমে বোঝা যায়। কিংবা আমাদের পৃথিবীর প্রথম সনদ, যেটিকে বলা হয় মদিনা সনদ, সেই মদিনা সনদের ধারা ছিল 47টি। বাংলাদেশ ভিত্তিকভাবে চিন্তা করলে ভারতে কিন্তু বাংলাদেশের সিট মহল ছিল 162টি, এটিও গুরুত্বপূর্ণ। কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল ভোটের সংখ্যা কিন্তু 538টি। এইরকমভাবে আমরা সংখ্যার ভিত্তিকভাবে অনেকগুলো বিষয় আমরা পড়ে ফেলতে পারবো। বা যেমন আমি লাস্ট 3টি গুরুত্বপূর্ণ তথ্য বলি, খুবই গুরুত্বপূর্ণ। যেমন চীনের মহাপ্রাচীর, এই দৈর্ঘ্য কিন্তু 8,852 কিলোমিটার, এটি আমাদের জেনে ফেলা দরকার। আবার পৃথিবীর দীর্ঘতম নদী যেটি নীল নদ, আমরা এটি জেনে ফেললাম 6,825। এবং আরেকটি ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে পৃথিবীর প্রশস্ততম নদী হচ্ছে অ্যামাজন, এই অ্যামাজন নদীর দৈর্ঘ্য হচ্ছে 6,438 কিলোমিটার, এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা এটিও জেনে গেলাম একই সাথে। আমরা এর পরবর্তীতে যেটি মুভ করবো সেটা হচ্ছে পূর্ণরূপ বা অ্যাব্রিভিয়েশন। এটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা নির্দিষ্ট এখানে বলবো বা এর বাইরেও আমরা কিছু আলোচনা করব। তবে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব সেটা হচ্ছে যখন আমরা জাতিসংঘের লেকচার ফলো করব বা জাতিপুঞ্জের লেকচার ফলো করব বা বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক সংগঠন কিংবা আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন অথবা আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন বা আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন নিয়ে আলোচনা করব বা সেই লেকচারটি যখন ফলো করব তখন আমরা ওই দেশগুলোর আন্ডারে বা আলাদা যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর পূর্ণরূপগুলো একটু ভালোভাবে পড়ে ফেলার চেষ্টা করব। যেমন এখানে রয়েছে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আমি গুরুত্বপূর্ণগুলো এখানে দিয়ে দিচ্ছি। বা এপেক রয়েছে, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এটিএম রয়েছে অটোমেটেড টেলার মেশিন, বিবিসি রয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সিপিএ রয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন, সিএনএন রয়েছে যেটি কিনা কেবল নিউজ নেটওয়ার্ক, কেয়ার রয়েছে খুবই বিখ্যাত একটি এনজিও কোঅপারেশন ফর আমেরিকান রিলিফ এভরিওয়্যার, সিডাব যেটি কিনা এই সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়ান প্যাসিফিক, এটিও খুবই ইম্পর্টেন্ট। ইকোসোক নামের সংস্থা রয়েছে যেটি কিনা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, গ্যাট রয়েছে যেটি কিনা ডাব্লিউটিওর পূর্ণরূপ বা পূর্ণরূপ না, ডাব্লিউটিওর আগের সংস্থাটি গ্যাট, এবং এই জিএডাবলটি এটি হচ্ছে জেনারেল এগ্রিমেন্টস অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, জিএসপি রয়েছে যেটি কিনা একটি সুযোগ সুবিধা শুল্ক সুবিধা, এটিকে বলা হয় জেনারেলাইজড স্কিম অফ প্রেফারেন্সেস। এছাড়াও রয়েছে আইসিডিডিআরবি যেটি কিনা আমাদের বাংলাদেশের মহাখালীতে অবস্থিত একটি আন্তর্জাতিক সংগঠন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ। আইইডিসিআর এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ করোনা ভাইরাসের যে সংক্রমণটি সেটির ক্ষেত্রে আইইডিসিআর এর আমরা বার্তা সবসময় পেয়ে থাকি। পূর্ণরূপটি হচ্ছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। আইএমও দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, এগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা আমাদের পরবর্তী পূর্ণরূপগুলো আরেকটু দেখতে পাই, যেমন আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর নাফটা রয়েছে যেটি কিনা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ন্যাম রয়েছে যেটি কিনা নন অ্যালাইন মুভমেন্ট, যে ন্যামের কোনো সদর দপ্তর নেই। ওআইসি খুবই গুরুত্বপূর্ণ, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। আবার ওপেক রয়েছে যেটি কিনা তেল ভিত্তিক সংস্থা, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। পিএলও যেটি কিনা ফিলিস্তিনের স্বাধীনতা ভিত্তিক সংস্থা ছিল, এখনও রয়েছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। সাপটার নামক আরেকটি রয়েছে, সার্ক প্রেফারেন্সিয়াল পেরিফেরেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট হবে এটি। ইউএনসিএইচআর, আপনার একটু বলে রাখি, ইউএনসিএইচআর এবং ইউএনএইচসিআর
এটা নিয়ে অনেকের মধ্যে একটি কনফিউশন তৈরি হয়। আমি কিন্তু এখানে লিখেছি ইউএনসিএইচআর, যার পুনরূপটি হচ্ছে ইউনাইটেড নেশনস কমিশন অফ হিউম্যান রাইটস। কিন্তু যদি প্রশ্ন হবে ইউএনএইচসিআর, তাহলে সেটা হবে ইউনাইটেড নেশনস হাই কমিশন অফ রিসার্চ, অর্থাৎ এটি হচ্ছে মানবাধিকার কেন্দ্রিক, এবং আমি যেটি একটু আগে বললাম এইচসিআর, সেটা হচ্ছে শরণার্থী কেন্দ্রিক। আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আবার ইউএনডিপি হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আবার ইউনিসেফ, এটি হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড, এটিও খুব ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি WMO ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, যেটি কিনা আবহাওয়া কেন্দ্রিক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WWW যেটাকে আমরা ওয়েবসাইটে ব্যবহার করি, যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এগুলো হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ। আমরা যদি গুরুত্বপূর্ণ এ বাদেও WB রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, কিংবা WFP রয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এর বাইরে আমরা জাতিসংঘের অনেকগুলো সংস্থা রয়েছে, যেমন আংটাড রয়েছে, যার পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এটিও গুরুত্বপূর্ণ। TI রয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটিও গুরুত্বপূর্ণ। অথবা বাংলাদেশ যেটি গ্রহণ করেছে SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, বা একটি চুক্তি রয়েছে যাকে বলে সল্ট ট্রিটি, যাকে বলে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স, এটি হচ্ছে সল্ট। এরকম বা ভারতের গোয়েন্দা সংস্থা আমরা আজকে জেনেছি, যেটি হচ্ছে যে র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এই ধরনের অনেকগুলো বিষয় রয়েছে। আমরা যদি ISBN নাম্বারটা দেখি, ISBN আমরা অনেক ক্ষেত্রে দেখি, এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, এটি হচ্ছে ISBN। IPCC রয়েছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এটিও হচ্ছে। এছাড়াও আমরা সহজ কিছু বিষয় রয়েছে, যেমন ক্রিকেট সংস্থা ICC, যেটি কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, কিংবা হচ্ছে ICAO, যেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এই কনসেপ্টগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি চুক্তির ক্ষেত্রে বলি, CTBT চুক্তি খুব ইম্পর্টেন্ট, যার পুনরূপ হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, CTBT, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়গুলো একটু পড়ে ফেলার চেষ্টা করব। এই হচ্ছে মূলত আমাদের পুনরূপ এবং আমাদের আজকের লেকচার। আমরা আমাদের যে আজকের লেকচারের আন্ডারে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে কোন কোন প্রশ্নসমূহ এসেছে। এছাড়া তার আগে একটু বলে নেওয়া ভালো কয়েকটা বিষয়, সেটি হচ্ছে যে আমাদের আগাম কিছু বার্তা রয়েছে, যেমন আমাদের কিয়োটো প্রোটোকলের মেয়াদ কিন্তু এই আমাদের বর্তমান 2020 সালে শেষ হবে, বা এই 2020 সালে আমরা অনেকগুলো প্ল্যান ছিল, যেমন 2021 সালে কিন্তু বাংলাদেশের মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার প্ল্যান ছিল, 2022 সালে 22তম বিশ্বকাপ ফুটবল কাতার হওয়ার প্ল্যান ছিল, 2023 সালে ভারতে ক্রিকেট বিশ্বকাপ হওয়ার প্ল্যান ছিল, 2026 সালে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে, কিংবা 2047 সালে চীনের দ্বৈত নীতির মেয়াদ শেষ হবে, 2031 সালে বিশ্ব এইডস মুক্ত হবে, 2050 সালে বিশ্বের জনসংখ্যায় ভারত শীর্ষ দেশ হয়ে যাবে, কিংবা সেই 2050 সালেই 960 কোটি জনসংখ্যা হয়ে যাবে। এই ধরনের কিছু আগাম বার্তা রয়েছে, সেগুলো আমরা মনোযোগ দিয়ে একটু পড়ে ফেলার চেষ্টা করব। মূলত এই বিষয়গুলোই হচ্ছে আমাদের আজকের লেকচারের অংশ। আমরা একটু দেখে নিব আজকের টপিকের সাথে কোন বিষয়গুলো সব থেকে বেশি কানেক্টেড রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, অর্থাৎ পূর্ববর্তী বছরের প্রশ্নসমূহ। আমরা প্রাথমিকভাবে প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, EVM এর পূর্ণরূপ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির বিউনিটে 2017 সালে এসেছে। এটা হচ্ছে ইলেকট্রিক ভোটিং মেশিন, এটি আমরা সবাই কম বেশি জানি। এরপর হচ্ছে নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এটিও খুব গুরুত্বপূর্ণ, ঢাকা ইউনিভার্সিটির বিউনিটে এসেছে। অপশন যেগুলো ছিল সেগুলো আমি একটু বলি। সেগুলো হচ্ছে নাইট্রাস অক্সাইড ছিল, অক্সিজেন ছিল, মিথেন ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল। তার মধ্যে সবগুলোই গ্রিন হাউস গ্যাস, শুধুমাত্র অক্সিজেন এটি গ্রিন হাউস গ্যাস নয়। এটি খুব স্বাভাবিকভাবে বোঝা যায়। বছরের কোন তারিখে পৃথিবীর দিন রাত্রি সমান হয়? এটি ঢাকা ইউনিভার্সিটির বিউনিটে 2003 সালে এসেছে, জাহাঙ্গীরনগরও 2010 সালে এসেছে। উত্তরটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। এই সময়টাতে দিন রাত্রি সমান হয়। FFC এর পূর্ণরূপটি কি? FFC এর পূর্ণরূপটি হচ্ছে ফরেন ফিন্যান্স কর্পোরেশন, এটিও জগন্নাথ ইউনিভার্সিটি এসেছে। এবং এই একই বছর একই ইউনিটের প্রশ্ন আরেকটি এসেছে, সিডা এর পূর্ণরূপ কি? এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে যে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওম্যান। আমি আবারও বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওম্যান, অর্থাৎ নারী অধিকারকে নিয়ে যে সনদটি, সেটা হচ্ছে সিডা সনদ। এর পূর্ণরূপটা আমরা জেনে গেলাম। সূর্যের নিজ অক্ষে আবর্তন করতে কত সময় লাগে? উত্তরটি হচ্ছে সূর্যের যে নিজ অক্ষে সময় লাগে 25 দিন। এটিও জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 2বার এসেছে। VGF আমরা দেখতে পাচ্ছি। VGF এর বলতে কি বোঝানো হয়েছে? এটি হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং, এটিও জগন্নাথ ইউনিভার্সিটির বিউনিটে চলে আসছে। নিম্নের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? 38তম BCS এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন সাপেক্ষে উত্তরটি হচ্ছে সমুদ্রের ঢেউ, এটি মূলত নবায়নযোগ্য শক্তির উৎস। কয়লা নয়, তেল নয়, গ্যাস নয়, এটি হবে সমুদ্রের ঢেউ। অ্যান্ড লাস্টলি
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? এটিও 38তম বিসিএস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন সাপেক্ষের অ্যাকচুয়াল উত্তরটি হচ্ছে মিথেন গ্যাস, যেটি কিনা প্রাকৃতিক গ্যাসের সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রধান উপাদান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের আজকের লেকচার। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা কিনা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সাথে এই লেকচারটুকু উপভোগ করলেন। আশা করি আপনারা বিভিন্ন বিষয়গুলোকে বিস্তারিত আকারে বুঝতে পেরেছেন। আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলোকে রাইট ডাউন করে, অনেক বেশি নোট ডাউন করে নিজেরা পড়াশোনা করার, বা সম্ভব হলে যেভাবে আপনার মনে থাকে সেভাবে আপনারা একটু খুব ঠান্ডা মাথায় সালগুলো পড়ার চেষ্টা করবেন। অবশ্যই কিন্তু এখান থেকে প্রশ্ন আসে বিভিন্ন টপিকের। সো আমি আশা করি আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে অবহিত হয়েছেন এবং আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের লেকচারে আমার সাথে থাকার জন্য, এবং আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে পরে কোনো সময় সম্ভব হলে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে লেকচার এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।